আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম অদ্ভুত তোমার মায়া গল্পের ৩২তম পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। এত রাতে না ঘুমিয়ে এখানে বসে আছো কেন দুজন? হঠাৎ উদয়ের গলার স্বর শুনে চমকে উঠে মুখ তুলে উদয়ের দিকে তাকায় দুজন। উদয় বলে, রাতের কটা বাজে খেয়াল আছে? রুষা নাদিয়া একে অপরের মুখের দিকে তাকায়। দুজনের হাতে মুখে এখনো আচার রয়েছে। উদয় বলে, এত আচার খেতে নিষেধ করেছি না? নাদিয়া বলে, এত কোথায়, একটুই তো খেয়েছি। উদয় নাদিয়ার কাছে এগিয়ে যায়, হাত ধরে টেনে দাঁড় করায়। নাদিয়ার হাতের আচারটুকু তাড়াহুড়ো করে মুখে পুরে দেয়। উদয় ওর মুখের দিকে তাকিয়ে মুচকে হাসে। সেদিন যখন আচার খাচ্ছিল তখন উদয় নাদিয়ার হাত থেকে আচার নিয়ে রেখে দিয়েছিল, আর খেতে দেয়নি। অলরেডি অনেকটুকু খেয়ে নিয়েছিল তাই। নাদিয়া ভাবছে আজকেও হয়তো সেরকম কিছুই করবে। উদয় নাদিয়ার হাত ধরে আস্তে আস্তে বেসিনের কাছে নিয়ে যায়। পেছন ফিরে তাকিয়ে বোনকে বলে, তুইও গিয়ে ঘুমা, আর রাত জাগতে হবে না। রুষা ঘাড় কাত করে হ্যাঁ বলে বসা থেকে উঠে দাঁড়ায়। টি টেবিলের উপর থেকে আচারের বয়াম নিয়ে কিচেনের দিকে এগিয়ে যায়। উদয় নাদিয়ার হাত ধুয়ে দিয়ে রুমের দিকে এগিয়ে যেতে বলে, এত রাতে আচার খাওয়ার জন্য উঠে এসেছো? নাদিয়া বলে, না, খিদে পেয়েছিল তাই এসেছিলাম। উদয় বলে, আচার খেয়ে পেট ভরাতে চেয়েছিলে নাকি? নাদিয়া বলে, আচার খেয়ে পেট ভরাবো কেন? নুডলস খেয়েছি, আচার তো একটু খেলাম মাত্র, আর তুমি এলে। উদয় বলে, দেখেছি একটু খেয়েছো নাকি বেশি খেয়েছো। নাদিয়া বলে, অল্পই খেয়েছি। উদয় বলে, খিদে পেয়েছে আমাকে ডাকনি কেন? নাদিয়া বলে, ঘুমিয়েছিলে সেজন্য। উদয় বলে, এই রাত বিরাতে আর নিচে আসবে না একা একা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। নাদিয়া বলে, আচ্ছা। রুমে প্রবেশ করে দুজন। নাদিয়া আবার ওয়াশরুমে প্রবেশ করে। উদয় দূর লোক করে পানি খেয়ে বেডে গিয়ে বসে। একটু পরে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। নাদিয়া বেডে উঠে শুয়ে পড়তেই লাইট অফ করে দেয় উদয়। তারপর নাদিয়াকে জড়িয়ে ধরে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমানোর জন্য দু চোখ বন্ধ করে নেয়। কিন্তু নাদিয়ার আর ঘুম আসছে না, ঘুম চলে গেছে। রাতে 8টার পরই ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য এখন আর ঘুম আসছে না। উদয়ের বুকে কান পেতে চুপ করে ওর হৃদস্পন্দন শুনতে থাকে নাদিয়া। একটু পরেই আবার উদয়ের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নড়াচড়া করে। উদয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ছাড়ো। উদয় চোখ খুলে তাকায়। উদয় বলে, ঘুম আসছো না কেন? চুপচাপ ঘুমাও। নাদিয়া বলে, ঘুম আসছে না, ছাড়ো। উদয় বলে, কেন? নাদিয়া বলে, তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম না আজ, তাই এখন ঘুম আসছে না। উদয় বলে, আদর খেতে ইচ্ছে করছে? বলেই হাসে উদয়। নাদিয়া নাক মুখ কুচকে বলে, মোটেও না। উদয় বলে, বুঝেছি, আদর খেতে ইচ্ছে করছে তোমার। অনেক দিন তো হলো আদর করি না, তাই ঘুম আসছে না। একটু আদর পেলেই ঘুম চলে আসবে। নাদিয়া উদয়ের হাত নিজের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, তোমার ঘুম আসছে, তুমি ঘুমাও, আমাকে নিয়ে ভাবতে হবে না। ছাড়ো আমাকে, নির্লজ্জ পুরুষ, সবসময় শুধু এক কথা। উদয় ছাড়ে তো নাই, উল্টা নাদিয়ার ওড়না সরিয়ে নেয়। উন্মুক্ত হয় ফর্সা ঘাড়, গলা। নাদিয়াকে ছেড়ে নিজের বালিশ থেকে নিচের দিকে নেমে আসে। মুখ এগিয়ে নেয় নাদিয়ার ঘাড়ের দিকে। নাদিয়া হাত দিয়ে উদয়ের মুখ আটকে দেয়। ধাক্কা দিয়ে নিজের থেকে সরানোর চেষ্টা করে বলে, একদম এদিকে আগাবে না, দূরে সরো আমার থেকে। উদয় নাদিয়ার হাত নিজের মুখের উপর থেকে সরিয়ে নেয়। জোর করে নাদিয়ার ঠোঁটে একটা আলতো চুমু খায়, তারপর আবার জড়িয়ে ধরে বলে, বেশি না, একটু আদর করব। নাদিয়া বলে, মুখেই শুধু একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না। উদয় বলে, সত্যি বলছি, আজ একটু আদর করব। কতদিন হয়ে গেছে আদর করি না। নাদিয়া বলে, কতদিন হয়েছে? উদয় বলে, 15 দিন। নাদিয়া বলে, 15 দিন হয়েছে? মিথ্যা বলার জায়গা পাও না, না? উদয় বলে, তো কতদিন হয়েছে? নাদিয়া একটু ভেবে বলে, 12 দিন। উদয় বলে, ওই একই, 15 দিন হতে আর 3 দিন বাকি আছে। আজকেই শেষ, আর না প্লিজ। নাদিয়া বলে, একদিনও ছাড়ো না আমাকে। উদয় বলে, স্বামীর কথা না শুনলে ফেরেশতাও অভিশাপ দেবে কিন্তু বউ, আর আমি চাই না আমার বউকে ফেরেশতারা অভিশাপ দিক। নাদিয়া বলে, দিলে দেবে, তুমি দূরে সরো আমার কাছ থেকে। উদয় নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে। লজ্জায় নাদিয়ার গাল লাল হয়ে যায়। দুই হাতে উদয়ের চুল খামচে ধরে মাথা ঝাঁকিয়ে বলে, এত নির্লজ্জ কেন তুমি? একটু তো লজ্জা শরম থাকা উচিত। উদয় বলে, ব্যথা পাচ্ছি, চুল ছাড়ো বউ। লজ্জা শরম থাকলেও এত তাড়াতাড়ি বাবা হওয়ার মতো ভাগ্য আমার হতো না এ জন্মে। তাই ওসব লজ্জা শরমের কথা আর বলবা না আমাকে। এখন একটু আদর করতে দাও লক্ষ্মী শোনা বউ আমার, প্লিজ। নাদিয়া বলে, সরো এখান থেকে। উদয় বলে, এমনি এমনি বললাম বউ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। অনেক রাত হয়েছে, শরীর খারাপ করবে আবার। বলেই নাদিয়ার হাত থেকে চুল ছাড়িয়ে নেয়। বুকে জড়িয়ে ধরে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। সকাল থেকেই নাদিয়ার মাজার দিক থেকে হালকা ব্যথা করছে, তবে কাউকে বলেনি এই কথা। ডেলিভারির ডেট এখনও আরও 2 দিন বাকি আছে, সেই জন্য ব্যথাটা আমলে নিচ্ছে না নাদিয়া। ভাবছে এমনি হয়তো ব্যথা করছে। একটু আগেই অফিস থেকে ফিরে এসেছে উদয়, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। নাদিয়া আসরের নামাজ শেষ করে একটা বই নিয়ে পড়ছে। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে উদয়। ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায় নাদিয়া।
কোমরে টাওয়েল পেঁচানো, হাতে ভেজা কাপড়, ভেজা চুলগুলো কপালময় লেপ্টে আছে, ফর্সা শরীর চকচক করছে। দুজনের চোখাচোখি হয়। উদয় মুচকে হেসে এগিয়ে আসে নাদিয়ার কাছে, পাশে দাঁড়িয়ে ঝুঁকে গিয়ে ওষ্ঠ ছোঁয় নাদিয়ার ওষ্ঠে। ঠান্ডা ছোঁয়া পেতেই কেঁপে ওঠে নাদিয়া। সদ্য শাওয়ার নেওয়ার কারণে ঠান্ডা হয়ে আছে উদয়ের শরীর। নাদিয়ার সারা মুখে চুমু খেয়ে এগিয়ে যায় বেলকনির দিকে। নাদিয়া উদয়ের যাওয়ার পানে তাকিয়ে বলে, পাগল একটা। একটু পরেই রুমে ফিরে আসে উদয়। সোজা গিয়ে দাঁড়ায় আলমারির সামনে। ভেতর থেকে ট্রাউজার বের করে পরে নেই। ভেজা টাওয়েল নিয়ে আবার গিয়ে বেলকনিতে মেলে দিয়ে আসে। এলোমেলো লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে রুমে ফিরে আসে আবার। বেডে বসে নাদিয়ার পাশে তাকায় নাদিয়ার পেটের দিকে। আর 2 দিন পরেই ওর সন্তান দুনিয়াতে আসবে। বেবি একটু নড়াচড়া করছে, উপর থেকেই বোঝা যাচ্ছে স্পষ্ট। হাত বাড়িয়ে পেটের উপর হাত রাখে। নাদিয়া হাতের বইটা বন্ধ করে পাশে রেখে দেয়। তারপর হাত রাখে উদয়ের হাতের উপর। দুজনেই একে অপরের মুখের দিকে তাকায়। তারপর দুজনেই হাসে। উদয় ঝুঁকে নাদিয়ার হাতের উপর চুমু খায়। তারপর খায় পেটে। 1টা 2টো 3টে এভাবে অসংখ্য চুমু খায় পেটের উপর। উদয়ের আর ধৈর্য আসছে না। মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। নিজের সন্তানকে ছুঁয়ে দেখার বাসনা বেড়েই চলেছে। নাদিয়া বলে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, শুয়ে একটু বিশ্রাম নাও। উদয় বলে, বিকেলে খেয়েছো? নাদিয়া বলে, হ্যাঁ। উদয় বলে, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? খারাপ লাগছে? নাদিয়া বলে, না। উদয় বলে, কি হয়েছে তাহলে? নাদিয়া বলে, কি হবে? কিছুই হয়নি। উদয় বলে, সত্যি তো? নাদিয়া বলে, হ্যাঁ সত্যি। এখন একটু বিশ্রাম নাও, কয়েকদিন ধরেই তো কাজের প্রেশার বেশি। উদয় বলে, কাজ শেষ হয়েছে আজকে। এই কাজ শেষ করার জন্য এই কয়েকদিন এত ব্যস্ততায় কেটেছে। বেবি হওয়ার আগ অব্দি আর কোনো কাজে হাত দিচ্ছি না। এই কয়েকদিন আমার ছুটি। নাদিয়া বলে, নিজের অফিস থেকে নিজেই ছুটি নিয়েছো? উদয় বলে, হুম। দুজনেই হেসে ওঠে আবার। উদয় নাদিয়ার শরীর ঘেঁষে শুয়ে পড়ে পেট জড়িয়ে ধরে। নাদিয়ার শরীর থেকে মিষ্টি এক ঘ্রাণ ভেসে আসছে। উদয় চোখ বন্ধ করে লম্বা শ্বাসে সেই ঘ্রাণ নিজের ভেতরে টেনে নেয়। কল্পনা করতে থাকে 2 দিন পর ওরা 2জন থেকে 3জন হয়ে যাবে। এই বেডে তখন ওরা 3জন শুয়ে থাকবে। ওর সন্তান আস্তে আস্তে বেড়ে উঠবে। আদো আদো বলিতে ওকে বাবা বলে ডাকবে। কি সেই সুখকর অনুভূতি! ভাবলে এখনই কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছে। উদয় নাদিয়ার শরীরের সাথে আরেকটু লেপ্টে যায়। দুজনের মধ্যে চুল পরিমাণও ফাঁক নেই। নাদিয়া উদয়ের দিকে তাকিয়ে ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। উদয় একবার মুখ তুলে তাকিয়ে আবার মুখ গুজে দেয়। রোজকার মতন রাতের খাবার রুমে দিয়ে যায়। নাদিয়া নিজের হাতে উদয়কে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়ার মাঝে উদয় নাদিয়ার সাথে খুনসুটি করে। একবার আলতোভাবে হাতে কামড় দেয়, তো আবার ঠোঁটে চুমু খায়, তো আবার জড়িয়ে ধরে। উদয়ের পাগলামিতে নাদিয়া নিজেই পাগল প্রায়। এই লোক দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। মানুষের বয়স বাড়লে ভদ্র হয়, সভ্য হয়, আর এই লোক বয়স বাড়ার সাথে সাথে অসভ্য নির্লজ্জ ঠোঁট কাটা হচ্ছে। খোট্টাখুট্টি করতে করতেই খাওয়া শেষ হয়। উদয় নিজেই প্লেট বাটি গুছিয়ে রেখে দেয় সেন্টার টেবিলের উপর। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে। উদয় ওয়াশরুমের দিকে তাকিয়ে থাকে। খাওয়ার আগেই না ওয়াশরুম থেকে আসলো, এখনই আবার ওয়াশরুমে চাপ দিয়েছে। কিছু সময় ওয়াশরুমের দিকে তাকিয়ে থেকে শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। উদয়ের নিজেরও ভালো লাগছে না। অফিসের কাজের চাপে বেশ কয়েকদিন ধরে ঘুম কম হচ্ছে, তাই আজকে আগে আগে ঘুমিয়ে যাবে। নাদিয়ার ফিরে আসার জন্য ওয়েট করতে থাকে। অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ ভেজা, হয়তো অজু করেছে। হাত মুখ মুছে নামাজের হিজাব পরে নেই। উদয় নাদিয়ার কাছে এগিয়ে আসে। উদয় বলে, হিজাব পরেছো কেন? এশার নামাজ তো আদায় করেছো। নাদিয়া বলে, 2 রাকাত নফল নামাজ আদায় করব। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। উদয় বলে, তাহলে আমিও পড়ব নামাজ। তুমি একটু ওয়েট করো, আমি অজু করে আসছি। বলেই দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাদিয়া দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে নেয়। ব্যথা না কমে ক্রমশ বেড়েই চলছে। নাদিয়া বুঝতে পারছে না ডেলিভারি পেন উঠেছে নাকি এমনি পেন হচ্ছে। কিন্তু ডেলিভারি ডেট তো আরও 2 দিন পর। মনটা ভীষণভাবে চাইছে 2 রাকাত নফল নামাজ আদায় করতে, তাই নামাজ আদায় করার প্রস্তুতি নিয়েছে। এখন আবার উদয়ও নামাজ আদায় করবে। অজু করেই বেরিয়ে আসে উদয়। হাত মুখ মুছে টুপি মাথায় দেয়। তারপর দুজন জায়নামাজে দাঁড়ায়, আগ পিছ করে। নামাজ শেষ হয়। লম্বা মোনাজাত ধরে নাদিয়া। উদয় নিজেও মোনাজাত শেষ করে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। মোনাজাত ধরে রেখেই ফুঁপিয়ে ওঠে নাদিয়া। হকচকিয়ে যায় উদয়। কি হলো ওর? দ্রুত নাদিয়াকে ধরে উতলা হয়ে বলে, কি হয়েছে নাদিয়া, কাঁদছো কেন? নাদিয়া মোনাজাত শেষ করে চোখ তুলে তাকায় উদয়ের মুখের দিকে। নাদিয়ার 2 চোখ বেয়ে গোলগুলিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। নাদিয়া নিজের চোখের পানি মুছে নেয়, তবে তখনই আবার বেরিয়ে গাল ভিজে যায়। উদয় 2 হাতে নাদিয়ার মুখ আগলে ধরে। উদয়ের হাতের উপর 2 হাত রাখে নাদিয়া। ঢুক গিলে কান্না উগিলে নেয়। তারপর নাদিয়া বলে, তোমার মতো জীবনসঙ্গী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমি হয়তো জীবনে ভালো কিছু করেছিলাম, তাই তো তোমাকে পেয়েছি। আমার এলোমেলো অন্ধকার জীবনে তুমি গুছিয়ে আলোকিত করেছ। আমার জীবনের না পাওয়া চাওয়া পাওয়াগুলো তুমি পূরণ করেছো নিজের সর্বোচ্চ দিয়ে। আমি যা কোনো দিন কল্পনাও করিনি তুমি সেই সব কিছু দিয়েছো আমাকে। আমি সত্যিই অনেক ভাগ্যবতী তোমার মতো জীবনসঙ্গী পেয়ে। কথা বলতে বলতে গলা ভারী হয়ে যায় নাদিয়ার।
নাদিয়ার কান্না দেখে উদয়ের চোখেও পানি চিকচিক করছে। নাদিয়া বলে, আমার মা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে তা হলো আমাকে তোমার সাথে বিয়ে দেওয়া, জোর করে হোক আর যেভাবেই হোক। সেদিন যদি আমাকে তোমার হাতে তুলে না দিত তাহলে আমার কি হতো আল্লাহ তাআলা ভালো জানেন। আমি মাকে মন থেকে ধন্যবাদ জানাই তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করার জন্য। ধন্যবাদ তোমাকেও আর এই পুরো চৌধুরী পরিবারকে আমাকে এত ভালোবাসার জন্য। উদয় হাঁটুতে ভর করে নাদিয়াকে জড়িয়ে ধরে নাদিয়ার মাথায় চুমু খেয়ে বলে, সরি নাদিয়া, আমি না বুঝে প্রথম দিনগুলোতে তোমাকে অনেক আঘাত দিয়েছিলাম। আমার মুখের ধারালো কথায় তোমার কতটা রক্তক্ষরণ হয়েছে তা হয়তো আমি অনুমানও করতে পারবো না কোনোদিন। পারলে আমাকে তুমি মাফ করে দিও। নাদিয়া বলে, পাগল হয়েছ? আমি তোমার ওই কথাগুলোতে কিছুই মনে করিনি। তোমার ওই সময়ের পরিস্থিতি আমি বুঝতে পেরেছিলাম। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আরও বেশি কিছু করতো আর বলতো। সেই হিসেবে তুমি অনেক কমই বলেছো। আর কোনো সময় এই মাপ চাওয়ার কথা বলবে না তুমি। মাপ তো আমার চাওয়া উচিত। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার অনেক কথার অবাধ্য হয়েছি, তাই তুমি আমাকে মাফ করো। উদয় বলে, তোমার সব গুনাহ মাফ করুক আল্লাহ তাআলা, তুমি নিষ্পাপ থাকো সব সময়। নাদিয়া বলে, ভালোবাসি তোমাকে বাবুর আব্বু। উদয় বলে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি বাবুর আম্মু। দুজনের মাঝে নেমে আসে নীরবতা। একে অপরকে জড়িয়ে ধরে রাখে কিছু সময়। উদয় নাদিয়াকে ছেড়ে দিয়ে বলে, রাত বাড়ছে, উঠে বেডে চলো। উদয় বলে, দুজন উঠে দাঁড়ায়। উদয় জায়নামাজ ভাঁজ করে তুলে রাখে। দুজনে একসাথে বেডে গিয়ে শুয়ে পড়ে। তখনও লাইটের আলোয় আলোকিত পুরো রুম। এখন আর উদয় লাইট অফ করে না। সব সময় ভয়ে ভয়ে থাকে নাদিয়ার কখন কি হয়ে যায়, তাই আর লাইট অফ করে না। সময় গড়ায়, তবে নাদিয়া ঘুমায় না। কেমন ছটফট করছে। উদয় নিজেও ঘুমায়নি, তবে চোখ বন্ধ করে রেখেছে শুধু। নাদিয়ার একবার একাত তো আরেকবার ওকাত হওয়ায় চোখ তুলে তাকায় উদয়। নাদিয়া তখন উল্টো পাশ ফিরে শুয়ে আছে। দুজনের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। উদয় এগিয়ে যায় নাদিয়ার কাছে, পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? খারাপ লাগছে? অফিস থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন যেন করছো। কি হয়েছে বলো আমাকে। আমাকে না বললে কাকে বলবে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। নাদিয়া উদয়ের দিকে ঘুরে শোয়। উদয়ের চোখে চোখ রাখে। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। নাদিয়া উদয়ের হাত নিজের হাতের মুঠোয় নেয়, তারপর হাতের উল্টো পিঠে চুমু খায়। উদয়ের হাতটা নিজের গালে চেপে ধরে বলে, পেট মাজার দিক থেকে ব্যথা করছে। এখন আস্তে আস্তে ব্যথা বেড়েই চলেছে। বাবু আসার সময় হয়ে গেছে বোধহয়। নাদিয়ার কথা শেষ হতেই শোয়া থেকে লাফিয়ে উঠে বসে উদয়। নাদিয়ার পেটে হাত রেখে বলে, ব্যথা করছে আগে বলোনি কেন আমাকে? অফিস থেকে ফিরে তোমার মুখ দেখেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে তোমার। বারবার জিজ্ঞেস করার পরেও বললে না তখন। ডক্টর বলেছিল ডেটের 2-1 দিন আগ পিছু হয়। হসপিটালে যেতে হবে, রাত বাড়ছে, বাড়ির সবাইকে ডাকতে হবে। তুমি একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। বলেই বেড থেকে নামার জন্য উদ্যত হয়। নাদিয়া উদয়ের হাত টেনে ধরে, তারপর শোয়া থেকে উঠে বসে। এগিয়ে এগিয়ে বসে উদয়ের শরীর ঘেঁষে। উদয়ের বুকে মাথা ঠেকিয়ে গুটিয়ে নেয় নিজেকে। তারপর বলে, এত উতলা হচ্ছ কেন? শান্ত হও আগে। হসপিটালে যেতে হবে না, সবাইকেও ডাকতে হবে না, শুধু মাকে ডাকো তাহলেই হবে। উদয় বলে, হসপিটালে যেতে হবে না কেন? পেইন হচ্ছে তো বললে। নাদিয়া বলে, বাড়িতে ডেলিভারি হবে, হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। নাদিয়ার কথা শুনে চমকে ওঠে উদয়। উদয় বলে, পাগল হয়েছ? বাড়িতে কেন ডেলিভারি হবে? কিছু হয়ে গেলে? হসপিটালে যেতে হবে, আমি ডাকছি মমকে। নাদিয়া বলে, কিচ্ছু হবে না, ডক্টর তো বলেছেন কোনো সমস্যা নেই আমার, নর্মাল ডেলিভারি পসিবল। উদয় বলে, তো কি হয়েছে? হসপিটালে নর্মাল ডেলিভারি হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না, আল্লাহ না করুক বাড়িতে কোনো সমস্যা হলে তখন কি হবে? নাদিয়া বলে, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি, কিছু হবে না ইনশাল্লাহ। বাড়িতে কত মানুষেরই তো বাবু হয়, তাদের তো কোনো সমস্যা হয় না, আমারও হবে না। ডক্টর তো বলেছেন কোনো সমস্যা নেই আমার, আমি আর বাবু দুজনেই ঠিক আছি। ডক্টর যদি বলতো কোনো সমস্যা আছে তাহলে একটা কথা ছিল। এখানে ভয় পাওয়ার কিছু নেই, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। উদয় বলে, হসপিটালে যেতেই হবে, কোনো কথা শুনবো না আমি। নর্মাল ডেলিভারি হোক আর যাই হোক, সব হসপিটালেই হবে। উদয়ের বুক থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকায়, 2 হাতে আগলে ধরে উদয়ের মুখ, চোখে চোখ রেখে বলে, হসপিটালে গেলে পুরুষ ডক্টর আসবে আমার কাছে, আমাকে ছুঁয়ে দেবে, ধরবে, যা আমার একদম ভালো লাগবে না। অন্য পুরুষ তোমার ওয়াইফকে ছুঁলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। ডক্টর যদি বলতো আমার সিরিয়াস অবস্থা, তাহলে না একটা কথা ছিল, হসপিটালে যেতেই হবে, ডক্টর ছাড়া হবে না, এরকম তো কোনো কথা নেই। উদয় নিজেও নাদিয়ার মুখ আগলে ধরে, হসপিটালে গেলেই পুরুষ ডক্টর আসবে এরকম না, নর্মাল ডেলিভারি মহিলা ডক্টর আর নার্স ট্রাই করাবে, কোনো পুরুষ ডক্টর আসবে না তোমার কাছে। নাদিয়া বলে, না, তবুও আমি হসপিটালে যাব না, যা হবে বাড়িতেই হবে, বলছি তো কিছু হবে না। উদয় বলে, নাদিয়া বুঝার চেষ্টা করো আমার কথা, তুমি ছোট থেকে কিভাবে বড় হয়েছো ভুলে গেছো? তোমার জন্মের সময় তোমার মাকে যদি হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন। তুমি কি চাও আমাদের সন্তানের ভাগ্য তোমার মতো হোক, ও ওর মাকে ছাড়া বড় হোক? চাও না তো, তাই না?
তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি, নতুনভাবে বাঁচতে শিখেছি। তুমি না থাকলে আমি বেঁচে থেকেও আবার মরে যাব নাদিয়া। আমি তোমাদের কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। আমি চাই তোমরা সবাই সবসময় আমার পাশেই থাকো। জেদ করে না আমার লক্ষ্মী শোনা বউটা। আমি তোমার কাছে পুরুষ ডক্টর ঘেঁষতেও দেব না। তুমি হসপিটালে চলো প্লিজ। তো বন্ধুরা, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। So